স্বস্তিক আমার ক্রাশ। পয়েন্ট টু বি নোটেড। আমি বরাবরই ওকে খুবই পছন্দ করতাম। যদি স্বস্তিকা যদি দেখতো যে তুমি পাউলির হাজবেন্ড করেছো অনির্বাণ চক্রবর্তী, না সিনেমাটাই হতো না। এখনো পর্যন্ত যে খুকুকে দেখা যায়নি একেন বাবু, সেই খুকু স্বস্তিকা। না আমি করতেই চাই না কুকুর, কুকুর খুবই কম পার্ট থাকবে। রাহুলকে কেন্দ্র করে এখন সবাই এক জায়গায় এসেছে, কিন্তু এই একসঙ্গে আসাটাও যে কতটা একসঙ্গে আসা সেটা আমি জানি না আর কি। বা এটা মানে এটার মেয়াদটা কতদিন থাকবে। বেশিরভাগ জায়গাতে ইভেন ব্যান্ডেডস থাকে। জলের মধ্যে যদি তুমি নামানোর কথা বলো, দেন আই এম নট ওকে উইথ ইট। আসল ঘটনা কি সামনে আসবে? আমার কিছু মনে হয় না গো, কারণ এরকম আন্দোলন আমরা তো দেখেছি ইন দ্য রিসেন্ট পাস্ট। জগন্নাথ তার ফ্রাস্ট্রেশন বার করবার জন্য এক ধরনের অ্যাবিউজ করে। ওই অভিনয়টা করতে গিয়েও আমার খুব অসুবিধা হচ্ছিল। স্বস্তিকাকে যদি একটা অন্য কোনো পাখির সঙ্গে তুলনা করতে হয়, কোন পাখি? বুলবুলি। আমি জাস্ট এটাই ভেবেছিলাম। ওয়েলকাম টু আজকাল ডটিং। আজকে আমার সঙ্গে যে জুটি রয়েছেন, সেই জুটি একসঙ্গে ছবি করছেন এবং সেই ছবিতে তারা জুটি হিসেবে রয়েছেন, এই খবরেই কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে সবকিছু উত্তাল হয়ে উঠেছিল। আর সেই জুটির মধ্যে একজন বারবার তার ক্রাশের কথা কিন্তু বলেছেন, আর একজন কি করেছেন, সবকিছু শুনে মিটি মিটি হেসেছেন। কিন্তু আজ কিন্তু তাকে আমরা ছাড়বো না। আজকে আমার সঙ্গে রয়েছে বিবি পায়রার ছবিতে স্বস্তিকা এবং অনির্বাণ দা। ওয়েলকাম টু আজকাল ডটিং। বিবি পায়রা আসছে 10ই এপ্রিল, আর তাই নিয়ে আজকের এই আড্ডা। এই যে আমি বললাম কথাটা, তুমি খালি মিটি মিটি হাসো। হ্যাঁ কি জানি? রেস্ট কর। জানি না। তুমি ব্যালেন্সড হয়ে ক্যামেরায় গেছে, বলেছো ব্যালেন্সড হয়ে এই, গেছে। আমিও বলেছি। না, কবে বলেছো? তোমার সামনে হয়তো বলিনি, অনেক জায়গায় অনেক কোথায় বলেছো? আমি আতিপাতি করে খুঁজেছি, না, না, আমাকে আমার অনেকে- হাসি ছাড়া কিছু পাইনি। আজকে জবাব দিতে হবে। না এটা তো ব্যালেন্সিং ব্যাপারটা, ব্যালেন্সিং অ্যাক্ট। সব জায়গায় ব্যালেন্স করলে হয় না ও হাসে আমি বলি। হাসিটাই তাহলে সম্মতির লক্ষ্য, অফকোর্স মৌনং নয়। মুখ বেজার করে থাকলে বুঝতাম যে পছন্দ হচ্ছে না। না, না, আমি বলেছি অনেক জায়গায়। কি বলেছো? স্বস্তিক আমার ক্রাশ। আমি তো এটাই শুনতে চাইছি। এবং তার জন্য আমাকে লোকে অন ক্যামেরা অফ ক্যামেরা প্রচুর প্রশ্ন করেছে, আমি তাদেরও উত্তর দিয়েছি যথাযথ। বাহ, খুব ভালো, সুবোধ ভালো। আচ্ছা, এই যে তুমি স্ক্রিপ্টটা যখন পেলে, এর আগে তো অনির্বাণদার সঙ্গে তুমি কালীপটকায় ছিলে, কিন্তু সেখানে না কিন্তু শুটিংটা এটার প্রথম হয়েছিল। অ্যাকচুয়ালি আমরা প্রথম ছবি যেটা একসাথে করেছি সেটা হচ্ছে অশনি। সেটা রিলিজ হয়নি। ওটা রিলিজ হয়নি। রিলিজ হয়। এইটা হচ্ছে আমরা শুট করেছি সেকেন্ড, হ্যাঁ সেটা সেকেন্ড রিলিজ করছে। আর থার্ড যেটা শুট সেটা করেছি কালীপটকা। সেটা সবার আগে, সবার আগে রিলিজ হয়েছে। যেটা প্রথম যখন তুমি শুনেছিলে যে এই ছবিতে তোমার হাজবেন্ড হ্যাঁ, এটা actually অনির্বাণ প্রথমকার যেটা আমরা মানে এক জুটি হিসেবে করলে, হ্যাঁ সেটাই। অশনিতে আমরা একসঙ্গে ছিলাম, কিন্তু একটা সংকেত ছিল আর কি। অন্যদিকে। তো প্রথম যখন শুনলে যে তোমার বিপরীতে এবার জুটিতে এবং স্বামী হিসেবে অনির্বাণ চক্রবর্তী, কি মনে হয়েছিল? এটাই মনে হয়েছিল যে ম্যানিফেস্টেশন অ্যাকচুয়ালি কাজ করে, ইউনিভার্স ইজ অ্যাকচুয়ালি লিসনিং। আর আমি তখনও ইনফ্যাক্ট যখন আমাকে অর্জুন প্রথম বললো যে এরকম কথা বলছে অনির্বাণের সঙ্গে, তখন আমাকে বলেছিল যে অনির্বাণদার কয়েকটা ডেট নিয়ে ইস্যু হচ্ছে। আমি বললাম কি ডেট চাই বললাম, সব দিয়ে দিচ্ছি। ইনফ্যাক্ট আমি ওকেও মেসেজ করেছিলাম যে অর্জুন আমাকে বলছিল তোমার একটু ডেটের প্রবলেম হচ্ছে। কি ডেটের প্রবলেম হচ্ছে বলো? ওই আমি অ্যাডজাস্ট করে দেবো, বিকজ আই ওয়াজ লাইক না এইটা কিছুতেই হবে না, এটা হতে দেওয়া যাবে না। হাউ সুইট। তোমার কি মনে হয়েছিল? আমি তো ভীষণই খুশি হয়েছিলাম। আমি অনেক দিন থেকে ওয়েট করছি। ম্যানিফেস্ট করছিল না, আমি ওরকম ভাবে না, কিন্তু ঘটনা হচ্ছে যে ওকে তো ও আমাকে অনেক পরে থেকে চেনে, কারণ আমি তো তখন অভিনয় করতাম না। কিন্তু আমি তো অনেক আগে থেকে ওকে অভিনয় করতে দেখেছি। আমি বরাবরই ওকে খুবই পছন্দ করতাম, মানে করতাম, পয়েন্ট টু বি নোটেড। হ্যাঁ করতাম, করেছি। এবং আমার বন্ধুদের মধ্যে এরকম সেই গল্প ওকে করেছি। আমার বন্ধুদের মধ্যেও স্বস্তিকাকে নিয়ে আলোচনা হতো। আমার খুব ছোটবেলার একজন বন্ধু, সে ওর বিভৎস, মানে সে ক্রাশ, মানে ওরও ক্রাশ আর কি স্বস্তিকা। তো যখন ওর সাথে আমার আলাপ হয়ে গেল, একরকমের বন্ধুত্ব হলো, তখন
ওর সাথে আমার যা কথা হয় তার কিছু কিছু কথা আমি ওকে বলি, ও এখন ইন্ডিয়াতে থাকে না, ও তখন বলেছে যে তোর অমঙ্গল হোক। শর্ট অ্যান্ড ক্রিসপ অ্যান্ড টু দ্য পয়েন্ট, ভেরি অনেস্ট, হ্যাঁ, ভেরি অনেস্ট, সত্যি। এই যে ধরো এই ছবিটায় আমরা একটু বিবি পায়রার প্রসঙ্গে আসি, আমরা সবাই বুঝতে পারছি যে শিউলির ক্যারেক্টারটা কিরকম বা তার হাজবেন্ডের ক্যারেক্টারটাও কিরকম, কিন্তু তার মধ্যে একটা রহস্য আছে। রহস্যটা তো অবভিয়াসলি তোমরা বলবে না। শিউলি ঠিক কেমন? শিউলি আমাদের আশেপাশে দেখা বেশিরভাগ মেয়েদের মতন সাধারণ নিম্ন মধ্যবিত্ত, যার জীবনটা বা তার জগৎটাই তার সংসার, স্বামী, ছেলেপুলে, ঘর বাড়ি, দায়িত্ব। আর সাধারণ যারা, তাদের মধ্যেও তো কিছু কিছু খুবই অসাধারণ মানে ব্যক্তিত্বর কিছু কিছু অসাধারণ দিক থাকে, তো সেই অসাধারণ দিকগুলো আছে শিউলির মধ্যে, হিডেন ট্যালেন্ট। আর ও খুব মানে ইউজুয়ালি জেনারেলি আমরা যেরকম মানুষদের দেখি না যে আচ্ছা পাশের বাড়িতে কি হচ্ছে ওটার একটু জানতে চায়, হ্যাঁ ছাদে উঠে আরো চারটে মহিলা যারা পাড়াপড়শি তাদের সঙ্গে পিএনপিসি করে, গসিপ করে, খুবই রক্ত মাংসের একজন মহিলা। মানে রিয়েল স্পেসে আমরা যেরকম দেখি, আমরা কি গসিপ করি না? অফকোর্স আমি তো ফোন করে করে খবর নিয়ে ছিলাম না কি হয়েছে। মানে শিউলির সঙ্গে সাধারণ দর্শক রিলেট করতে পারবে, একদম রিলেট করতে পারবে। আর মেয়েদের দেখো, আমি মানে হয়তো এই ছবিটার ক্ষেত্রে অনেক জায়গায় এই কথাটা বলছি যে মেয়েদের না জীবনে এই যেরকম ধরো রেস্টুরেন্টে গেলে সেট মেনু থাকে না, অনেক রেস্টুরেন্টে দেখবে আলাকাট মেনু থাকে না, সেট মেনু থাকে যে এগুলোই আছে, আপনাকে এগুলোই অর্ডার দিয়ে খেতে হবে। মেয়েদের জীবনেও নরম একটা সেট মেনু তৈরি করা আছে, যেগুলো হয়তো খুব ছোটবেলা থেকে বাবা মারা বা আত্মীয় স্বজনরাই আমাদের মধ্যে ইনজেক্ট করতে থাকে যে ভালো সুন্দর পরিপাটি জীবন মানে কি, একটা ভালো বর হবে, হ্যাঁ সেই ভালো বরের সংজ্ঞাটাও আবার অন্য লোকেরাই ঠিক করে দেবে। সে যদি সরকারি চাকরি করে, নাথিং লাইক ইট, বছরে 2-3টে নতুন জামা কাপড় দেবে, একটু গয়না কিনে দেবে, একবার বেড়াতে নিয়ে যাবে এবং তোমাকে বাচ্চা দেবে। যখন যখন মেয়েদের বাচ্চা হয় তখন কিন্তু বরেরা বাচ্চা দেয়, এখনো এটাই। হ্যাঁ স্বামীরা, তোর স্বামী তোকে দুটো বাচ্চা দিয়েছে, কিন্তু যখন বাচ্চা হয় না সেটা কিন্তু মেয়েদের দোষ। সেখানে কিন্তু স্বামীদের কোনো পার্টিসিপেশন, কৃতিত্ব বা ফেলিয়ার কোনোটাই নেই। এই যে সেট মেনুগুলো, যে এই তোর গায়ের রং ফর্সা বলেই তুই একটা দেখ এত ভালো বর পেয়েছিস, তো মানে মেয়ে হিসেবে আমার কোনো রকমই কোনো ট্যালেন্ট বলো, আমার কোনো ব্যক্তিত্ব বলো, আমার কোনো সে, আমার কোনো ওপিনিয়ন কোনোটাই নেই। আমার গায়ের রং ফর্সা বলে আমি একটা সরকারি চাকরিজীবী একটা স্বামী পেয়েছি, হ্যাঁ সে একটা ফ্ল্যাট কিনেছে, সেটাও আমার মানে আমি কৃতার্থ। এবং আমার আর কোনো এক্সপেকটেশন, আমার কোনো বক্তব্য, আমার ভালো লাগা মন্দ লাগা, চাওয়া পাওয়া কোনোটারই কিন্তু কোনো জায়গা নেই, বিকজ আই অ্যাম সাপোজ টু বি হ্যাপি। আমি অ্যাকচুয়ালি হ্যাপি না, আমি হ্যাপি নয়, সেটা কিন্তু কেউ পাত্তা দিচ্ছে না, সেটা প্রসঙ্গের মধ্যেই আসে না। তোমার কাছে এত কিছু আছে, তো তোমার দুঃখটা তুমি আবার তোমার কি নিয়ে অসুবিধে? হ্যাঁ তোমার কিসের দুঃখ? তুমি খেতে পারছো, পড়তে পারছো, বর জামা কাপড় কিনে দিচ্ছে, বেড়াতে নিয়ে গেছে, তোমার ছেলে পুলেও আছে, একটা ছেলেও আছে, তাহলে আবার কি মানে এত আর কি প্রবলেমটা কি? এইগুলো তো আমরা প্রতিনিয়ত হয়তো কম বেশি সবাই নিজেদের জীবনেও দেখি, মধ্যবিত্ত পরিবার থেকে যারা আসে তাদের মধ্যে তো আরোই এগুলো আছে। এবং আমি বলবো যে এই যে কথাটা যে তোর বর তো তোকে দুটো বাচ্চা দিয়েছে, এটা কিন্তু প্রচুর শুনেছি এই ধরনের কথাবার্তা। আবার যখন উল্টোটা হয়, যখন কোনো কাপলের বাচ্চা হয় না, তখন বলা হয় তোর বউ তো তোকে বাচ্চা দিতে পারলো না। হ্যাঁ, যত না পারা যেগুলো, যত না পারা সেগুলো সবই আমাদের, যত পারা সেগুলো পুরুষ মানুষদের।
তো এই নানা রকম বিষয় যেগুলো আমরা প্রতিনিয়ত দেখতে পাই আমাদের আশেপাশে, সেগুলো ওই ছবির মধ্যে উঠে এসছে, কিন্তু নট ইন আ প্রিচি ওয়ে। সমাজ সংস্করণ হ্যাঁ। বা আমরা বিশাল একটা জ্ঞান দিচ্ছি বা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে দেখো এইগুলো, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি। তো খুব সুন্দরভাবে, খুব মসৃণ ভাবে গল্পটার মধ্যে অনেক আছে। সময় মজার মধ্যে দিয়ে হুম, আপাত দৃষ্টিতে দেখে সেটা হয়তো মনে হচ্ছে যে একটা খুব কমেডি চলছে বা একটা ম্যাডনেস চলছে, কিন্তু আন্ডারলাইন ও যেগুলো বলছিল সেগুলো আছে। এই যে সেট অফ মেনু যেটা বললে, যেটা শিউলির মনে আছে, শিউলি তো তোমার করা একটা ক্যারেক্টার। হুম। এই সেট অফ মেনু কি নিয়ে কি কখনো স্বস্তিকা ভেবেছে? নিশ্চয়ই ভেবেছি, যখন আরো বয়স কম ছিল, জীবনের নানা ওঠাপড়ার মধ্যে দিয়ে যখন গেছি। এইগুলো না, আমি বলছি তো, কম বেশি বা ভলিউমটা অন্যরকম বা মানে দৃষ্টিভঙ্গিটা অন্যরকম, কিন্তু এগুলো আমাদের সবার জীবনে কোনো না কোনো সময় আমাদের এফেক্ট করেছে। এখন তো আর সম্ভব না এফেক্ট করা, জুতোর বাড়ি মেরে দেবো, কিন্তু অফকোর্স বড় হয়ে ওঠার সময়, আর এগুলো আমি বলবো না যে শুধু আমাদেরকে এফেক্ট করে। আমার যে ধরনের কাজ আমি করি বা যে ধরনের গল্পতে আমি অভিনয় করেছি, অনেক সময় হয়েছে যে আত্মীয় স্বজনরা ফোন করে মাকে বলেছে, মানে মানুষের তো রিল আর রিয়েলটা তো ডিফারেন্সিয়েট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু তুমি যদি ধরো, তুমি যদি দুটো ছবি পরপর বা তিনটে ছবি পরপর করো যেখানে তুমি নয় সাবস্টেন্স অ্যাবিউজ দেখাচ্ছে, নয় দেখাচ্ছে তুমি অ্যালকোহলিক, মানুষের কিন্তু ধারণা হয় যে তুমি ওরকমই। তো আত্মীয় স্বজনরা আমার মাকে ফোন করে অনেক সময় বলতো যে মেয়েটাকে একটু দেখিস না, সকাল থেকে মদ খেয়ে পড়ে আছে। ও মাই গড! বাট সকাল থেকে মদ খেয়ে পড়ে থাকলে আমি কাজটা কি করে করবো গিয়ে? তো এইগুলো হয় না। মানে আমি বলবো, তুমি যদি ধরো পরপর তুমি যদি একটা গোটা বছরে শুধু তুমি যদি নেগেটিভ রোল করো, ধরো তার মধ্যে একটাও একেন বা অন্য কিছু এলো না, পিপলস পারসেপশন টুয়ার্ডস ইউ উইল গেট অ্যাফেক্টেড। যে মানুষটাই এরকম। হ্যাঁ, মানে ওইটা মাথায় আবার ওইটা বেশি করে বসে যাবে। তো এইগুলো তো হয়েছে জীবনে। কিন্তু তুমি অনির্বাণদা, তুমি তো মনের মতো বউ পেলে না, তো কি বলবে দিবি পায়রাতে? মানে তোমার কথাগুলো যেমন ছিল, গুড ফর নাথিং, কি পাগলি বউ পেয়েছি, কি পাগলি বউ পেয়েছি। হ্যাঁ, না আমার ক্যারেক্টারটা যেটা এইখানে এই ছবিতে আমাদের যে ক্যারেক্টার, মানে জগন্নাথ, মানে জগা বলে সবাই, জগা আর শিউলি, এদের বোঝা যাচ্ছে যে এদের সম্বন্ধ করে বিয়ে, এটা কোথাও বলা নেই, কিন্তু এরকম। আর আমার যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটার অল্প একটু রেফারেন্স আছে যে ও পড়াশোনায় ভালো ছিল, মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে, গ্রাজুয়েশন করেছে, তারপরে একটা চাকরিতে ঢুকে গেছে, সরকারি চাকরি করে, এবং সেটা বেশ একটা পরীক্ষা দিয়েই পেয়েছে। তারপরে ওর ফ্রাস্ট্রেশন, ওর এখন লাইফে ওয়াইফ আছে, বাচ্চা আছে, চাকরি আছে একটা ঠিকঠাক, কিন্তু সেখানে ওর যে বস, সে ওকে বুলি করে, মানে পছন্দ করে না, নানা রকম ভাবে ওকে বিরক্ত করতে থাকে, সেই কাজের জায়গার একটা ফ্রাস্ট্রেশন আছে। আর ওয়াইফের সাথে ইকুয়েশনটা আইডিয়াল হাজব্যান্ড ওয়াইফের যে ইকুয়েশন সেরকম না, কিরকম সেটা আমি বলছি না, সেটার মধ্যে একটা ক্রেজি ব্যাপারও আছে, আবার দুজনেরই না মানিয়ে নিতে পারার একটা ফ্রাস্ট্রেশন আছে, সেটা শিউলির একরকম ভাবে বেরোয়, জগার আর একরকম ভাবে বেরোয়, কিন্তু ওরা যে একদম দুজনকে মানে ঘেন্না করে এরকমও না, ওরা চেষ্টা করছে, কিন্তু আবার সেখানে সমস্যাও দেখা দিচ্ছে, সেটা খুব রিয়েল আর কি। হ্যাঁ, আর এখানে আমার যেটা খুব মানে যেটা আমার সবচেয়ে ভালো লেগেছিল যখন আমি স্ক্রিপ্টটাও পড়েছিলাম বা আমরা যখন কাজও করেছি, যখন পরবর্তীকালে দেখেছি ছবিটা ডাবিং করতে গিয়ে, দর্শক হিসেবে না তোমার কিন্তু জগন্নাথের প্রতিও একটা খারাপ লাগা হয়, ওটা কিন্তু একদমই ব্ল্যাক এন্ড হোয়াইট বা একদমই একটা নেগেটিভ ক্যারেক্টার বা একটা ভিলেন ওরকম কিন্তু মনে হয় না তোমার, মানে ওটাও মনে হয় দ্যাট হি হ্যাজ অলসো বিন রং, রাইট। প্রত্যেকে কিন্তু সিচুয়েশনে সাফার করছে, ওই সিচুয়েশনটার মধ্যে যে ইকুয়েশন গুলো যে আইডিয়াল ইকুয়েশন হচ্ছে না,
এবং আরেকটা ব্যাপার, সেটা আমার ওভারঅল স্ক্রিপ্টে খুব ভালো লেগেছিল, মানে আমাদের দুজনের ক্যারেক্টার বাদেও, যে প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে একরকমের একটা পাগলামো আছে। হ্যাঁ, মানে আমরা তো অনেক কিছুই সবই মানিয়ে নিই, কিন্তু ওই মানাতে গিয়ে একটা সময় পারছে না, তখন রিভোল্ট করছে, সেটা একটা এক্সট্রিম কিছু মনে হচ্ছে, আবার ফিরে আসছে পরের দিন রাত্রেবেলায়, আবার সব ঠিক হয়ে যাচ্ছে। এই যে দুজন ঝগড়া করছে, মানে দুজনের সাথে নানা রকম, ওরা কিন্তু আবার একসাথে শোয়, মানে আলাদা করে নেয়নি যে একদম অন্য বিছানায় শোয় আর একজন গিয়ে সোফাতে শুচ্ছে, এরকম অতটা কিন্তু তাদের না। মধ্যে তিক্ততাও না, নেই। মানে ওদের মধ্যে একরকমের একটা সমঝোতা আছে। আবার এটাও হয়তো দুজনেই মেনে নিয়েছে যে আমরা এইটার উপরে আর উঠতে পারবো না, মেবি, মানে আমি জানি না। হ্যাঁ, এইরকম একটা আছে যে দুজনেই মেনে নিয়েছে যে আমাদের হয়তো ইকুয়েশনটা এতটা পর্যন্তই, এর মধ্যেই থাকতে হবে। হ্যাঁ, আমি যখন ক্যারেক্টারটা প্রথম পড়েছিলাম, তারপরে আমার অনেক জগন্নাথকে নিয়ে, যেহেতু আমি প্রাইমারিলি ওটার উপর ফোকাস করবো, আমি অভিনয় ওটা করবো বলে আমার অনেক রকম ডাউটস ছিল যে জগন্নাথকে নিয়ে কেন জগন্নাথ এরকমভাবে রিয়াক্ট করছে, কেন জগন্নাথ এইটা করছে না। তো সেগুলো আমি কনস্ট্যান্টলি, যখন যা মনে হয়েছে আমি অর্জুনকে বলে গেছি। অর্জুন এবং আশীর্বাদ যারা একসাথে মিলে স্ক্রিপ্টটা করেছে, ডায়ালগস লিখেছে, তো ওরা কিন্তু অনেক কিছু আমার সাথে ইয়ে হয়েছে, মানে একমত হয়েছে, এবং হয়তো সিনটা করতে গিয়ে, রিহার্স করতে গিয়ে আমার মনে হচ্ছে আচ্ছা ও তো এই কথাটা অ্যাটলিস্ট বলবে, মিনিমাম এইটুকু ওর বলা দরকার, ওর কেন ডাউট নেই নিজেকে নিয়ে। হ্যাঁ, তো সেরকম যখন যা বলেছি, ওদের যা যা মনে হয়েছে ম্যাক্সিমাম ওরা কিন্তু সেটা অ্যাডাপ্ট করে নিয়েছে, এবং সেটা করাতে অনেক বেশি আমি দেখলাম যে আলটিমেটলি রিয়েল হয়েছে, রক্ত মাংসের হয়েছে, মানে ভালো খারাপ ও যেটা বললো, যে দেখতে গিয়ে মনে হচ্ছে যে হ্যাঁ ওর সাথেও কিন্তু ঠিক হয়নি। তো সেই জিনিসটা আছে খুব আমার, সেটা মনে হয়েছে। হ্যাঁ, মানে ওর চরিত্রেরও অনেক ডিসিশন কিন্তু ওকে নিতে দেওয়া হয়নি, ওর উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এবার চাপিয়ে দেওয়া জিনিসটা তুমি কতদিনই বা মানিয়ে নিয়ে চলতে পারবে, সেখানে ব্যাঘাত ঘটবেই। একটা কথা আমাকে বলো, তুমি কি কমপ্লিট ওম্যান বা পারফেক্ট ওম্যান এই কথাটা বিশ্বাস করো? একজন পুরুষ হিসেবে আমি বলছি, কারণ থাকে না একটা পুরুষের মনে একজন নারী, যে যাকে দেখে তার ভালো লাগছে, প্রেম টেম তো সব পরে, যাকে দেখে ভালো লাগে, যার সঙ্গে কথা বলতে ইচ্ছে করে, এই জায়গাটা থেকে না, ভালো লাগার সাথে কিন্তু ওই তুমি যে ভাবছো কমপ্লিট বা আইডিয়াল, হ্যাঁ, ওর কোনো সংজ্ঞা নেই, কোনো সংজ্ঞা নেই, কোনো লিঙ্কও নেই। এবং আমি কমপ্লিট মহিলা পুরুষ কোনোটাতেই বিশ্বাস করি না। তা বরঞ্চ খুব কমপ্লিট যাদের মনে হয়, আমার মনে হয় তাদের মধ্যে কিছু একটা আছে যেটা আমি বুঝতে পারছি না। হ্যাঁ, ডাউট হয় তখন। হ্যাঁ, কারণ আমার ধারণা যে ভালো মন্দ মিশিয়েই হয় মানুষ, কারোর ওই দিকটা বেশি থাকে, কারোর হয়তো ওই দিকটা বেশি থাকে। কিন্তু আমি যেমন কোনো চরিত্র করতে গিয়ে আমার যদি মনে হয় যে না একে প্রায় এমন একটা দেওয়া হয়েছে প্রায় দেবতার মতো, আমার তখন অস্বস্তি হয়। আমি তখন তার মধ্যে একটু খারাপ ঢোকাবার চেষ্টা করি, যাতে জিনিসটা রিয়েল লাগে। আবার খুব খারাপ কোনো চরিত্র, ভীষণ নেগেটিভ হলে তার মধ্যে কি পজিটিভ আছে ভাববার চেষ্টা করি। হয়তো সব সময় সুযোগ থাকে না, মানে স্ক্রিন প্লে ওরকম পারমিট করে না আমাদের, কিন্তু আমি চেষ্টা করি তার মধ্যে একটু ভালো ঢোকাবার, কারণ অ্যাকচুয়ালি মানুষ সেরকমই হয়, কারণ কেউ শুধু ভালো শুধু খারাপ, কমপ্লিট বলতে যে ডেফিনিশন, এবার ধরো সেই যে ডেফিনিশনটা সেটা তো তোমার আলাদা হতে পারে, তুমি আইডিয়াল পুরুষ বলে যা মনে করো স্বস্তিকার অন্য কিছু মনে হতে পারে, তো ওরকম টেক্সট বুক ডেফিনেশনও হয়। এই যে এখানে ছবির পোস্টারেই দেখা যাচ্ছে যে তিনজন পুরুষ খাঁচায় বন্দী, একজন পুরুষকে খাঁচায় বন্দি করলে তার সুবিধা অসুবিধাগুলো কি কি? আমি করিনি বন্দি, যে পোস্টার বানিয়েছে সে করেছে। মানে সবাইকে মুক্ত হিসেবে রাখা উচিত, এটা প্রতীকী, খাঁচায় বন্দিটা তো একটা প্রতীকী, কিন্তু সত্যি যদি একজন পুরুষ একজন মহিলার কথায়, সে স্ত্রী হোক বা মানে মা হোক বা বোন হোক, যে ওঠে বসে, সেই জায়গাটা কিভাবে দেখো? অনেক মেয়েরাই চায় আমার স্বামী তার কথায় উঠুক বসুক। জানি না, আমি ওই মেয়েটা নই। আমি চাই না যে আমি অতটা ডমিনেট করব, বা আমার অতটা কন্ট্রোল ফ্রিক আমি নই, যে আমি যেটা বলবো সেটাই হবে। এবং আমি চাই না যে এই কথাগুলো আমাকেও কেউ বলুক। আমি আমার জীবনের কন্ট্রোলটাও কাউকে দিতে চাই না, আমি কারোরটা নিতেও চাই না, কন্ট্রোল হতে চাই না। আমি জাস্ট একটা জিনিস করলে একটা কথা অ্যাড করতে চাই, এই যে পিতৃতন্ত্র, তার যে কুফল সেটা কিন্তু ছেলেদের উপরেও আছে, সেটা শুধু মেয়েদের এফেক্ট করছে তা কিন্তু না।
ধরো তুমি তো মেয়েদের সবাইকে একটা ব্র্যাকেটে ফেলতে পারবে না, ছেলেদেরও সবাইকে একটা ব্র্যাকেটে ফেলতে পারবে না। সেন্সিটিভ পুরুষ মানুষ কি নেই যারা পুরো ব্যাপারটাই বোঝে, কমিউনিকেট করার চেষ্টা করে? কিন্তু এরকম কিন্তু প্রচুর ঘটনা আছে যেটা আমরা যেমন অনেক চেষ্টা করে হয়তো মহিলাদের সাইকিটা পুরোটা বুঝে উঠতে পারি না, হয়তো আমি চেষ্টা করছি, তাতেও হয়তো কোথাও একটা গ্যাপ থেকে যায়। মহিলাদের পক্ষেও কিন্তু পুরুষদের পুরোপুরি বুঝে ওঠা সবসময় সম্ভব হয় না। হ্যাঁ, এবার একজন মহিলাও তার একজন মহিলাকে বুঝে উঠতে পারে না, একজন ছেলেও আর একজন ছেলেকে পুরোভাবে বুঝে, একজন মা তার সন্তানকে পুরো বুঝে উঠতে পারে। তো এইগুলোকে তুমি কিভাবে তাহলে এক্সপ্লেন করবে? সেখানে তো ইচ্ছার কোনো ইয়ে থাকছে না, গ্যাপ থাকছে না। আমি চেষ্টা করছি কিন্তু তাতেও কোনো একটা জায়গায় পারছি না। এবং ছেলেদেরও কিন্তু অনেক রকম ভাবে যে খাঁচায় আটকে পড়া এটা হয়, কিন্তু সেই তোমার চরিত্রটাতেই তো হয়েছে আছে। এবং কি হয় সেইটা না, ছেলেদের ওই খাঁচায় আটকে পড়াটা না অতটা, আমি জানি না কিভাবে এটাকে এক্সপ্রেস করব, কিন্তু ওই ছেলেদের অত ডায়ালগ, হ্যাঁ ওটা নিয়ে অত ডিসকাশন, ওটা না কালারফুল না অতটা। মানে ছেলেরা তাদের যে রেসপন্সিবিলিটি সেগুলো করে যাচ্ছে বা তার মধ্যে কোনো কারণে আটকা পড়ে যাচ্ছে, সেইগুলো অতটা মানে চর্চিত না। এবং তুমি বলতে চাইছো মেয়েদের যদি খাঁচায় বন্দি করা হয় সেটা অনেক বেশি হাইলাইট, সেটা তো অনেক ক্ষেত্রে ঠিকই, মানে সেটা নিয়ে কথা বলে সেটা তো মন্দ কিছু না, সেটা নিয়ে কথা বলা উচিত। আমি যেটা উল্টোটাও কিন্তু আছে যেটা নিয়ে অতটা কথা বলা যায় না, রেশিও কম। ছেলেরা অনেক তুলনামূলকভাবে অনেক স্বাধীনতা পায়, হ্যাঁ, কিন্তু প্রবলেম লেস, তাদের কোনো প্রবলেম নেই এমন কিন্তু না, বুঝেছো, সমস্যাবিহীন না। এবং সেটা অতটা, আমি যেটা ওই বারবার বলছি, খুব রঙিন না আর কি ওটা। হ্যাঁ, ওটার মধ্যে অত ইমোশনাল গ্রাফটা অত হাই লো থাকে না, সেই জন্য ওটা নিয়ে হয়তো কন্টিনিউয়াস প্রসেস। এটা কিন্তু আমাদের সমাজে যেভাবে বড় হয়ে উঠছে, একজন ছেলে বা একজন মেয়ে বা একজন সন্তান, জেনারেলি যদি বলি, ওইটার মধ্যে দিয়েই কিন্তু হচ্ছে, এবং তারা এফেক্টেড কিন্তু বোথ দ্য জেন্ডার্স। এবার একটা কথা বলো, এই প্রশ্নটা আমি অর্জুনকে করেছিলাম, অন্যভাবে করেছিলাম, যে তুমি খুব বাচ্চা বেঁচে গেছো, বললো কেন শ্যামশ্রী? যদি স্বস্তিকা যদি দেখতো যে তুমি পাউলির হাজবেন্ড করেছো অনির্বাণ চক্রবর্তীকে, তাহলে কিন্তু অফস্ক্রিনে ঝামেলা হতো। না, সিনেমাটাই হতো না, মানে হতো হয়তো, আমি করতাম না, এইটাই আমার জানার ছিল। একদমই না, আমি বলতাম যে এটা তো মানে চূড়ান্ত লেভেল অফ অ্যানিমোসিটি, এটা শত্রুতা। এটা যে আমি একটা ছবি দুজনেই আছে কিন্তু অনির্বাণ করছে, অনির্বাণ অন্য গল্পে আছে, এটা তো শত্রুতা না, হতেই পারে না। ওর তাহলে এটা আমি থাকতাম না। ঠিক সেইভাবে যদি হঠাৎ করে তুমি জানতে পারো, অনির্বাণদা বা স্বস্তিকা তুমি জানতে পারো যে এখনো পর্যন্ত যে খুকুকে দেখা যায়নি একেন বাবু, সেই খুকু স্বস্তিকা। না, আমি করতেই চাই না খুকু, কুকুর খুবই কম পার্ট থাকবে, আদৌ থাকবে। দেখলাম যে আমার দুটো ফোন কাট, হ্যাঁ দুটো ফোন কাটে, আমি অশান্তি করছি, আমি করতেই চাই না। কুকুরকে যদি সামনে আনা হয়, না আমি কুকুর রোল করতেই চাই না। ওই বিবি পায়রাতে তো করে নিলাম একটা শিউলি, অলমোস্ট কুকুই ওটা। স্বস্তিকা, এই যে প্রশ্নটা এতক্ষণ আমি করছিলাম, কিন্তু আমি যদি বলি যে বিবি পায়রাকে নিয়েই তুমি অনির্বাণদাকে একটা প্রশ্ন করো, কি প্রশ্ন করবে? তুমি আগে করে দাও প্রশ্নটা, আমি ভাবছি। আমি বলছি আমাদের তো অনেক ডিফিকাল্ট সিন ছিল, মানে অভিনয়ের দিক থেকে ডিফিকাল্ট তো নিশ্চয়ই, কিন্তু সেই চরিত্রের সেই দিকটা অনেক সময় আমাদেরকে কিন্তু ব্যক্তিগতভাবেও এফেক্ট করে। বুঝতে পারছো কি বলছি? জগন্নাথের চরিত্রের যে একদমই অন্ধকার দিকটা, যেটা ওর বিরক্তি প্রকাশ করার সময় ও হয়তো তেমন কিছু একটা করে ফেলে, যেটা নিয়ে ও হয়তো রিপেন্ট করে পরে, বা সে এই ধরনের চরিত্র বা এই ধরনের ঘটনাগুলো যখন আমাদের ক্যামেরার সামনে অভিনয় করতে হয়,
সেগুলো তো খুব একটা ব্যক্তিগত স্তরেও খুব সুখকর হয় না। হুম। তো তুমি সেটা কি করে হ্যান্ডেল করো? কি করে হ্যান্ডেল মানে এই যে we do a lot of things in front of the camera that at times হ্যাঁ 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 affect us personally ঠিক, in a ঠিক। personal space. ও এইটা বলতে গেলে একটা আমাদের ইকুয়েশন আমার মনে পড়ছে, এটা আমি বলতে চাইছি না কারণ সেটা ট্রেলারেও কখনো দেখানো হয়নি। কিন্তু আমরা তো ছবিটা কালকে মুক্তি কালকেই, পেয়ে হ্যাঁ। যাচ্ছি। কিন্তু তবু যারা দেখবে না তাদের জন্য অল্প বলবো, অল্প করে ছুঁয়ে যেতে একটা অল্প একটা হালকা বলি বা দুটো আমার মনে পড়ছে, ও যেটা তুমি যেটা জিজ্ঞেস করলে সেটাতে একটা হচ্ছে জগন্নাথ তার ফ্রাস্ট্রেশন বার করবার জন্য এক ধরনের অ্যাবিউজ করে শিউলিকে, যেটা আমি জানি যে একটা ক্যারেক্টার করছে এবং আমি একজন অভিনেতা হিসেবে আর একজন অভিনেতার সাথে এরকমভাবে ইন্টারাক্ট করছি, কিন্তু সেটা ওই অভিনয়টা করতে গিয়েও আমার খুব অসুবিধা হচ্ছিল প্রথম যেটা ও বুঝতে পেরে আমাকে বলছে যে তুমি এরকম করছো কেন, এটা তো অভিনয় করছো, তুমি যদি ঠিক করে না করো আমি রিঅ্যাক্ট করতে পারছি না। সেটা আমার মানে অনির্বাণের লেভেলে আমি জানি এটা অভিনয়, হ্যাঁ, কিন্তু সেটা করতে আমার প্রবলেম হচ্ছিল শুরুতে। আরেকটা জিনিস যেটা সেইটা এই তুমি বললে আমার তক্ষুনি স্ট্রাইক করলো, আমার কিছু সিনস আছে যেখানে আমি ওর সাথে নেই, কিন্তু ও আছে সিনটাতে, কারণ ওকে নিয়ে আমি কথা বলছি। আমার দিদির এক চরিত্র রয়েছে, আমার এক কলিগ রয়েছে, অফিস রয়েছে, সেখানেও বলছি। ওর সামনাসামনি হলে হয়তো ওর সাথে আমার ঝগড়া হয় বা কথা ঠিকভাবে হয় না বা একটা একটু বাদী ঝামেলা তৈরি হয়ে যায়, কিন্তু ও যখন নেই তখন কিন্তু শিউলির সম্বন্ধে আমি বলতে গেছি যতবার আমার খারাপ লেগেছে, যে বুঝতে পারছো, এবং সেটা কিন্তু সেইটা আমাকে খুব এফেক্ট করেছে যে আমি তখনও জানি যে আমি অভিনয় করছি এটা, কিন্তু সত্যি আমি আমার ওয়াইফের সাথে এইটুকু জিনিস আমি ঠিক করে দিতে পারছি না বা এরকম আচরণ করলাম। কাউকে বলতে গেলে আমাদের অনেক সময় সমস্যাগুলো খুব ছোট লাগে যখন কাউকে আমরা বলি, কিন্তু আমার সেটা উল্টো লাগছিল, আমার তখন খারাপ লাগছিল যে আমি তো সত্যি আমি ওর সাথে এরকম কেন, কিন্তু আবার আমি সেটাও আবার অ্যালাউ করছি নিজেকে, কারণ পরের বার গিয়ে আমি আবার না, তোমার মধ্যে এই যে দ্বিধাটা, সেই কন্ট্রাডিকশনটা এই কন্ট্রাডিকশনটা কি তোমার অন স্ক্রিন দেখানো হয়েছে না? হ্যাঁ অন স্ক্রিন দেখানো অন স্ক্রিনও আছে, সেটাই কথাই বলছিলাম যে সেটা হয়তো শুরুতে স্ক্রিপ্টে ছিল না, কিন্তু ওটা এত রিয়েল লাগছিল আমার। আমি তখন অর্জুনকে বললাম যে অর্জুন, অনির্বাণ চক্রবর্তীর অসুবিধা হচ্ছিল না, কিন্তু সেটা আমি জগন্নাথ হিসেবে ভাববার চেষ্টা করলাম যে জগন্নাথ তো মানুষ হিসেবে খারাপ না, মানে ও কিন্তু একটা চিপ লোক বা বাজে মানসিকতাই খারাপ এরকম কিন্তু না, কিন্তু ও এইটার মধ্যে অ্যাডজাস্ট করতে পারছে না বলে ফ্রাস্ট্রেশন থেকে এরকম করছে, বুঝেছো? এবার সেইটা আমার ভাবলাম যে এটা তো জগন্নাথের মধ্যে হওয়ার কথা, কোথাও কেন না এটা ইনজেক্ট করা যাক, আর সেটুকু করাতে কিন্তু আলটিমেটলি মানে ওরাই বলেছে যে অনেক রিয়েল লাগছে মানুষটা। হ্যাঁ, কিন্তু ও খুবই খুবই কনসিয়াস হয়েছিল, মানে এতই কনসিয়াস হয়ে আছে। আমি বললাম যে হয়েছে, ও তো কিছু হলো না, আমি বুঝতে পারছি না, তো আমি বললাম যে না আমি রিঅ্যাক্ট করতে পারছি না, তুমি সেটাকে বিপরীতে স্বস্তিকা না থাকলেও একই জিনিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওটা তো তখন আমি তো মানে একজন অভিনয় করছি, তোমার মধ্যে একটা ইনার কনফ্লিক্ট তৈরি হয়েছিল আই থিংক। হ্যাঁ, এবং ওইটা না মানে ওটা অ্যাকচুয়ালি তৈরি হয়, কিন্তু ওটা খুব কম সময় তৈরি হয়। আমরা অভিনয় করতে গিয়ে ঠিক ওই লেভেলে পৌঁছে যাই যে অস্বস্তি হচ্ছে, সেটা খুব কম সময় আমরা সুযোগ পাই সেটা করার। বেশিরভাগ জিনিসই কিন্তু অনেকটা উপর থেকে করে দেওয়া যায়, কিন্তু এটা হচ্ছিল। এবার তোমার প্রশ্ন স্বস্তিকা। আমি তো বুঝলাম ভুলে গেছো বোধ কি প্রশ্ন করি, কয়েকটা প্রশ্ন তো মনে যেগুলো আমাদের জিজ্ঞেস করা হয় যে আমার সাথে শুটিং করতে এইসব হবে না, না এইসব হবে না, এই প্রশ্ন করলে একদম আমি কোনোদিন করি না। আমার সবচেয়ে অপছন্দের প্রশ্ন এইটা, যে শুটিং করতে গিয়ে এটা মজার অভিজ্ঞতা। আমি তো বলি যে ওটা কি মজা করার জায়গা? হ্যাঁ, সময় কোথায় পাই আমরা? আচ্ছা, এনিওয়ে আমি বলছি যে আমাদের যে দৃশ্যগুলো আমরা করেছি, তোমার তার মধ্যে সবচেয়ে পছন্দের দৃশ্য কোনটা?
বা পছন্দের আমি এই জন্য বলছি যে করতে গিয়ে তোমার মনে হয়েছে যে এটাতে একটু অসুবিধা হচ্ছে বা একটু ভাবতে হবে, খুব পছন্দের কোনো দৃশ্য? তো ভাবতে তো সবেতেই হয়েছে, হ্যাঁ। কারণ প্রথম থেকেই মানে কোনো হালকা কিছু তো ছিল হালকা না। কিছু ছিল না। যেগুলো আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছিল যে ওমা আজকে কয়েকটা লাইট সিন আছে, হুম। ওই লাইট সিনগুলোর মধ্যে এত Layers লেয়ার্স আছে। ছিল ইমোশনের, যে সেগুলো সবই খুব ডিফিকাল্ট হয়ে গেছে। সিন হয়ে দাঁড়ালো। তবু তোমার প্রিয়? প্রিয় প্রিয় মানে আমাদের তো দেখো মানে ছোট 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 একটু হ্যাঁ। মিডিয়াম বড় লম্বা আমাদের তো অনেক কিছুই আছে, কিন্তু ওই পায়েস খাবার ওই জায়গাটা আমার খুব ডিফিকাল্ট লেগেছিল, কারণ খুব হট করে চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, একটা সিন শুরু হয় যেখানে তোমার দেখলে মনে হবে খুবই হালকা খুবই চলে। নর্মাল, হ্যাঁ তুমি আজ আচ্ছা তুমি খেয়েছিলে, আচ্ছা তুমি আজকে এটা রান্না করছো, ফ্রিজে খাবার তুলেছো, খুব খুব নর্মাল একটা কনভারসেশন অল অফ আ সাডেন ভায়োলেন্ট। পুরো ভায়োলেন্ট হয়ে যায় পুরো বিষয়টা। সো সেটা আমি ভাবছিলাম যে এই সুইচটা দুজনের পক্ষেই বিলিভেবলি কতটা আমরা করতে পারবো, কারণ ওর সুইচটাও যত তাড়াতাড়ি হয় আমার রিয়াকশনের সুইচটাও তত তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায়। সো সেটা একটা ডেফিনেটলি ভালো মানে কষ্ট মানে ডিফিকাল্ট ছিল। আর যে একটা সিন দেখবে যেখানে, যেটা খুবই ট্রেলার বা টিজারে আছে আমার আর পাউলি, যেখানে আমি বলি যে হ্যাঁ আমরা ভদ্রলোকের বাড়ির বউয়েরা কিন্তু আমরা মদ খাচ্ছি বেশ করছি, না ওখানে বোধহয় অনিন্দ বলছে যে আপনারা কি ভদ্রলোকের বাড়ি? হ্যাঁ, তো আমরা আমরা হ্যাঁ। বলি যে হ্যাঁ বেশ করছি বা আমি উঠছি বা যাই হোক। ওই সিনটার পরে আমি বাড়ি এসে একটা সিন আছে আমার, ওই যে ফান, আমি ফান মদ খাবো, আমি ফান করবো, ইয়েস ওই সিনটার দারুণ। যে ফানটা যে কি লেভেলে ফান আছে ওই সিনটা, এবং একটা পয়েন্টের পরে কিন্তু আমাদের বাইরে থেকে আমাদের বাড়িটা ফ্ল্যাটটা দেখানো হয়, বাকিটা আমাদের ভয়েসে আছে, কিন্তু সেটা যে এত মর্মান্তিক মানে হয় না মানে শুনে ভয় লাগে যে অনেকের বাড়িতেই তো এই ঘটনা ঘটছে। তো একটু মানে শরীরটা কিরকম আমার একটু অস্বস্তি। ওই সিনটার কথা তুমি বলছো, আমার মনে পড়ছে যে ওই সিনটা যখন হলো শুরুতে আমরা দুজনেই জানতাম না যে আমরা কি এক্স্যাক্টলি করব। হ্যাঁ, আমরা ডিসকাসও করিনি, আমরা সিচুয়েশনটা জানতাম এবং কোথায় একটু এবং হ্যাঁ, যাবো, মোটামুটি কোথায় ওইটুকু না, দাঁড়াবো, আমরা জাস্ট একটু বলে দিয়েছিলাম আমাদের ডিওপিকে যে আমরা কি করব। ও বুঝে নিয়েছিল মেইনলি আমাদের মানে হাঁটা চলার জায়গাটা কি হবে। তারপরে ওটা ও কাঁধে ক্যামেরা নিয়ে ওটা করেছে। ওটা ফার্স্ট শট, ওর মাস্টার হিসেবে ওটা নেওয়া হচ্ছিল। ওটা মানে এমন রিয়েল এবং এতটা মানে এফেক্টিভ হয়েছিল, ও ওটাকে আর কাটস নিতে চাইছিল না। নেওয়া হয়নি। ওটা একবারে আমরা যা করেছি এন্টায়ার সিনটা ওটা একটা শটে। অসাধারণ। এগুলো শোনার পরে তো ছবিটা দেখতেই হবে, আর আমার মনে হয় দর্শকরাও শুনতে শুনতে তারাও মনে করছে যে না এইগুলো একটু এবং আমাকে দেখাই আমি উচিত। যখনই অনির্বাণের সঙ্গে একটা ছবি পোস্ট করি ফেসবুকে, সেটা কাজের ছবি হতে পারে, সেটা ওর কোনো ইভেন্টে গেছি সেরকম ছবি হতে পারে, বা জাস্ট নর্মাল জন্মদিনের উইশ, কোটি কোটি কমেন্ট ওখানে আসে যে আপনাদের একসঙ্গে কোথায় দেখবো। এই একটা সুযোগ আমাদের একসঙ্গে দেখার জুটি হিসেবে ডেফিনেটলি 10ই এপ্রিল। আমার কিন্তু কোনো শেষ হয়ে যায়নি, এই কথাগুলো তো তোমাকে আবার বলতে হবে, মাঝেও বলে দিলাম হিসেবে এবং ঝগড়ুটি হিসেবে। ঝগড়ুটি হিসেবে। আরে দারুণ একটা দাম্পত্য সম্পর্ক দেখা যাবে, খাট্টা মিঠা। মিঠা তো নিশ্চয়ই কিছু থাকবে, একেবারেই তো খাট্টা নয়। যে পায়েস করেছো, কিন্তু তোমাকে যে গুড ফর নাথিং বললো সেটা তুমি কিছু বলবে না? ও কি বলেছে না বলেছে দেখো এখন কি করে তুমি মানে রিঅ্যাকশন এর থেকেও করার কিছু আছে। হ্যাঁ, অনেক কিছু আছে যেটা ভাবতেও পারছো না। অ্যাকচুয়ালি ওটা দেখে বোঝা যাচ্ছে না যে কোন দিকে যাবে বিষয়টা। ভেরি ইন্টারেস্টিং, মানে শুনতে শুনতেই মানে ইন্টারেস্ট আস্তে আস্তে গ্রো করছে। আরো একটু সিরিয়াস কথায় আসবো। এতক্ষণ তো সিরিয়াস কথাই বলছি না, খুব একটা সিরিয়াস কথাই ছিলাম না, না খুব একটা সিরিয়াস ছিলাম না। এই এখন চারপাশে আমাদের যেটা চলছে স্বস্তিকা, তুমিও ধারাবাহিক থেকে এসেছো, এই ধরনের শুটিং করতে গিয়ে দুর্ঘটনা খুব মর্মান্তিক, এবং রাহুলকে কেন্দ্র করে এখন সবাই এক জায়গায় এসেছে।
এই সবাই এক জায়গায় আসতে গেলে একটা দুর্ঘটনা ঘটতে হবে, এটা কি খুব প্রয়োজন ছিল? না, প্রয়োজন কি করে আর হবে, একটা মানুষের মানে চলে দুর্ঘটনা যাওয়াটা- ঘটলেই সবাই এক জায়গায় আসবে? সেটা বাঞ্ছনীয় নয়, কিন্তু সেটাই ঘটছে। বা আমি এর আগের দিন যখন আমার ছবির প্রচারে এসেছিলাম তখনও আমি এটা বারংবার বলেছি যে কোনো একটা কিছু ঘটলে তখনই সবার ঘুম ভাঙে, এটা তো হয়েই থাকে আমাদের জীবনে। কিন্তু এই একসঙ্গে আসাটাও যে কতটা একসঙ্গে আসা সেটা আমি জানি না আর কি, বা এটার মানে এটার মেয়াদটা কতদিন থাকবে, বা এরপরে একটা কোনো অসুবিধা হলে একসঙ্গে আসাটা হবে কি না। কাউকে যদি মানে মরে যেতে হয় একসঙ্গে আসানোর জন্য, তো বারবার তো আর লোকেরা এটা একসঙ্গে আসাতে চাই বলে আমি মরে গেলাম, এটা তো সম্ভব না। বা একটা মৃত্যু সবাইকে জাগিয়ে তুললো, এটাও তো কাম্য নয়। না, কতদিন জেগে থাকবো সেটাও জানি না। সো আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। আমার মনে হয় কি এবার যে শিল্পীদের উপরে যে ব্যান, সেটা কি এবার উঠবে? সেটাও জানি না আমি, কারণ একটা সমস্যার সলিউশন বার করতে গিয়ে কিন্তু আমি আরো অনেক লোকেদের বিপদে ফেলছি। তো এই ডিলেমাটা তো চলতেই থাকবে না। তোমরাও তো প্রচুর শুটিং করো, আউটডোর শুটিং করো, বিশেষ করে তুমি পাহাড়, জঙ্গল, সমুদ্র সবকিছুই ঘুরে ফেলেছো। তো সেক্ষেত্রে এরকম ঘটনা যেটা তোমার ভাবলেও ভয় লাগে, মানে তুমি ওই মুহূর্তে চেয়েছিলে যে একটা সেফটি মেজার তৈরি হোক, কখনো মনে হয়েছে এর আগে যে হ্যাঁ সত্যিই হওয়া দরকার? রিস্ক নিয়ে করছি হুম। এরকম, হ্যাঁ অনেকবার। অনেক কারণ সত্যি কথা যেরকম প্রয়োজনীয় সমস্ত ইনফ্রাস্ট্রাকচার থাকার দরকার সেটা থাকে না। এবং এই কয়েকদিন ও যে ইন্টারভিউতে বলেছে, আমি একদমই একমত। বেশিরভাগ জায়গাতে ইভেন ব্যান্ডেডস থাকে না, মানে যেটা মিনিমাম, হ্যাঁ কোনো কোনো সময় থাকে। এবং আমরা তো অনেক সময়ই এমন জায়গায় শ্যুট করি যেগুলো রিমোট লোকেশন, যেখানে তুমি বললেই সঙ্গে সঙ্গে পাবে না। So true. আমার এমন অভিজ্ঞতা আছে, আউটডোর শ্যুট করছি, আগের দিন রাত্রির থেকে বৃষ্টি হচ্ছে, সেট টেট ভিজে গেছে, নষ্ট হয়েছে, কিন্তু তারপরেও সকালবেলা থেকে ছাতা নেই। সেই ছাতা এসেছে হচ্ছে বিকেলবেলা। সারাদিন আমরা ওই লুকোচুরি করছি, যেটুকু যার শর্ট হয়ে যাচ্ছে সেই গিয়ে একটা ছোট্ট শেডের তলায় দাঁড়াচ্ছে, এই করছে, এটা আউটডোরে এরকম। এবং অজস্র বলতে গেলে শেষ হবে না। সমস্যা কি হয় জানো তো, যে আমাদের অ্যাক্টার্সদের একটা, আমরা অনেক কিছু করে ফেলি যেগুলো পরে ভাবলে মনে হয় যে কি করে করেছি, একটা অ্যাড্রিনালিন রাশের জন্য আমরা করি। এবং সেটা আর সময়ও থাকে না একটা পেছনে তারা, এবং হ্যাঁ। জানি যে আমি যদি এখন মানে এটা না ইফ আই করি, পুট মাই ফুট ডাউন যে Right. না আর আমি হবে না। এটা নেই, আমি করব না, তাহলে কিন্তু হবে না শটটা, আর এবং হবে না সেটা- মানে কোনোদিনই আর হবে না। এবং অনেক সময় হয় যে যদি তুমি বলো যে যদি কেউ, আমি মানে যে কেউ, আমি XYZ যদি বলি যে না এইটা নেই, এটা আমি করব না, সেটাকে কিন্তু একটা ট্যান্ট্রাম বলে ধরা হবে, যে ও ভীষণ ওর কথা, অনেক কিছু চায়, প্রোডাকশন চাহিদা। ফ্রেন্ডলি নয়। তো সেরকম ঘটনা হয়। অনেক সময় বলা হয় জানোই তো যে বাংলা ছবিতে কিভাবে কাজ হয়, এটা প্লিজ একটু করে ম্যানেজ করে নাও। তো সেই ভয়টা কি এখনো তোমাদের মধ্যে কাজ করে, কি যে আমরা ট্যান্ট্রাম বা আমরা কিছু চাহিদার কথা বললে আমাদেরকে নিয়ে পরে আমাদের কাজ পেতে অসুবিধা হবে? কাজ পেতে অসুবিধা না, এই মুহূর্তে অসুবিধা হলো আজকে করা গেল না আমার কারণে, ধরো একদম দিনের শেষে একটা শট নেওয়া হবে, সেখানে এরকম একটা ঘটনা, আমি যদি তখন, এবং নেই সত্যি যা ব্যবস্থা থাকার কথা, সেটা নিয়ে আমি যদি বলি আজকের দিনে তো করা গেল না। এবার আমাদের কাছে এখন শুটিংয়ে এটা রিয়েলিটি যে আমাদের কাছে কোনো বাফার ডে থাকে না, মানে যেটা 4 দিনে গুতুগুতি করে করা যায় সেটার জন্য 4 দিনই রাখা থাকে। একান্ত যদি কোনো ধরো তোমার ন্যাচারাল ক্যালামিটি, এমন বৃষ্টি হলো আর করা গেল না বা কিছু হলো, তাছাড়া অ্যাক্টার্সদের বা টেকনিশিয়ানসদের অসুবিধার জন্য, এটা আমি শুধু অ্যাক্টারদের বলবো না, টেকনিশিয়ানসদের অসুবিধার জন্য, তার জন্য কিন্তু কোনো আমরা মানে আমরা একটা শর্ট বেটারমেন্টের জন্য করতে চাইলে সেটার জন্য সময় থাকে না। এই যে তারা তুমি 3টে টেক পাবে না, তোমায় যা করার ওই প্রথম একবারই করে দিতে হবে, কারণ তুমি আর ওটা এভরি ডে এভরি মোমেন্ট ইজ আ ডু অর ডাই সিচুয়েশন।
যে আমি আজকে একটুখানি কম ভালো এটা করে নিলাম, দেখো প্রত্যেকদিন তো আমাদের তো একটা ব্যক্তিগত জীবনেও অনেক ঘটনা প্রত্যেকদিন ঘটছে। তোমার তো কোনো একটা ব্যাড ডে থাকতে পারে, এরকম তো নয় যে তুমি যদি থাকতেই বছরে পারে। 200 দিন কাজ করছো 200 দিন ইউ উইল বি না, অ্যাট ইওর না, বেস্ট। কখনোই হয় না। তোমারও একটু লো ডেজ থাকে, হুম। কিন্তু আমাদের ওই প্রিভিলেজটা নেই যে আমার একদিন একটুখানি আমি কমে Down আছি। সেটা আমরা দেখো সেটা আমরা জেনেই কাজ করতে এসেছি, হুম। এবং আমার যদি এত অসুবিধা হয় তাহলে হচ্ছে আমাকে তাহলে ইউ কুইট, তোমাকে আর কাজ করার দরকার নেই। এক্স্যাক্টলি, আমি এটাই হ্যাঁ, বলছিলাম। এবারে হ্যাঁ। ঘটনা হচ্ছে যার জন্য অভিনেতা অভিনেত্রীরা তাদের প্রয়োজন জেনেও অনেক সময় চুপ করে থাকতেন। আজকে হ্যাঁ, যদি আমরা রাহুল জানতে adjust করে- চাইতো যে এই আমরা তো adjust শুটিংটার করে করি তো। অনুমতি আছে কিনা, আমার মানে লাইফ বেল্টটা কোথায়, না, এবং তো এই প্রশ্নগুলো না তাহলে করার হলে অনেক আগে করে ফেলতে হবে। হ্যাঁ সেইটাই বলছি, যদি এই করতো। প্রশ্নগুলো ওখানে গিয়ে করে পড়ে দাঁড়িয়ে লাভ করলে নেই। হবে না। যেমন আমার একটা ছবি বিজয়ের পরে ওপেনিং সিকোয়েন্স একটা আছে যেখানে আমি কাঠামোর ওপরে আমি বাঁধা আছি, ওই হ্যাঁ, কাঠামোটা হ্যাঁ, ঘুরছে। হুম। ওটা প্রথম প্রাইমারিলি ওটা দীঘায় শুটিং করার কথা হয়েছিল, আচ্ছা। সমুদ্রের জলে নেমে ওখানে কাঠামো দিয়ে ঘুরছে। এবং আমি জানতাম যে ওটা একটা খুবই অল্প বাজেটের ছবি, হ্যাঁ, অনেক প্রডিউসারের চাপ হেনা তেনা। তো আমি যাবার আগে জিজ্ঞেস করেছিলাম যে সমুদ্রের মধ্যে নেমে ওই কাঠামোতে, কারণ এটা তো সমতল জমি তো নয়, তুমি ওখানে বালি ঠিক, ঠিক, ওঠানামা আছে, ওখানে ঢেউ ওঠানামা আসছে, আছে, তো তুমি একটা শক্ত জায়গায় যেভাবে দাঁড়িয়ে থাকতে পারবে সেভাবে তুমি দাঁড়াতে পারবে না। প্লাস একটা কাঠামোর ওজন, তারপরে আমি বাঁধা আছি তার ওজন। তো হোয়াট আর উই প্ল্যানিং অ্যাবাউট দ্য সেফটি? কারণ কেউ যদি অ্যাকচুয়াল ডিসব্যালেন্সড হয়, তো সব থেকে বেশি আছাড় খেয়ে তো পড়বো আমি। তো কিন্তু আমি এটাও জানি যে যতজন নুলিয়া বা যতজন সমুদ্রের পারদর্শী মানুষ অ্যাকশন ডিপার্টমেন্টের থেকে, তাদেরকে রাখার বাজেট নেই। তো আমি 3 দিন 4 দিন ধরে এত আলোচনা করে আমি তারপরে বললাম যে তোমরা অন্যভাবে প্ল্যান করে এটা কোথাও করো, কারণ জলের মধ্যে তুমি যদি বালিতে করো একরকম, জলের মধ্যে যদি তুমি নামানোর কথা বলো, দেন আই এম নট ওকে উইথ ইট। এইটুকুই তো বলা খুব দরকার। কিন্তু সেটা না, দেখো আমি একটা জায়গায় এত বছরে পৌঁছেছি যেখানে আমি এই কথাটা বলতে পারি। Very true. যারা 2 বছর এসছে কাজ করছে বা সবে কাজ করতে এসছে, তারা একটা বড় break পেয়েছে। এটা তো তারও, হ্যাঁ। তাই না? এটা তো বাট তার সেই জায়গাটা নেই, এবং সে বললে তাকে বাদ দিয়ে অন্য কেউ নিয়ে নেবে, অন্য কাউকে নিয়ে নেবে না। উই আর অল রিপ্লেসেবল। এখন যে আন্দোলনটা চলছে, যেভাবে সবকিছু এগোচ্ছে, তোমাদের কি মনে হয় আসল ঘটনা কি সামনে আসবে? আমরা কি জানতে পারবো? আমার কিছু মনে হয় না গো, কারণ এরকম আন্দোলন আমরা তো দেখেছি ইন দ্য রিসেন্ট পাস্ট, এবং তখন অনেক আশা করেছিলাম অনেক কিছু নিয়ে। সো আই ডোন্ট নো। এবার একটু র্যাপিড ফায়ারে আসি। 3-4টা ছোট ছোট প্রশ্ন আছে, পায়রা নয়। স্বস্তিকাকে যদি অন্য কোনো পাখির সঙ্গে তুলনা করতে হয়, কোন পাখি? আমি স্বস্তিকা ওকে কোন না, বুঝতে পাখি? পেরেছি, হুম। বুলবুলি। আমি জাস্ট এটাই ভেবেছিলাম, ও, আমি প্রশ্নটা আমি মনে তো করার জানতাম সময়। না। না, তুমি তো এটা জানতে না। reference আছে বলে আমার মনে হলো না, মাথায় তাদের click করেছে। আর তুমি কোন পাখির সঙ্গে তুলনা করো? পুরুষ মানুষদের সঙ্গে পাখির খুব একটা জানি না আমি, মানে আছে যদি খুব ঈগল, ভালো। ঈগল। বাপরে, আচ্ছা। আর তারা খুব ডাইনামিক হয়, তাদের মানে পার্সোনালিটিটাও খুব ঠিক, স্ট্রং, ডাইনামিক এন্ড খুবই ফোকাস ইজ ভেরি শার্প। ভীষণ তীক্ষ্ণ ঈগল পাখির চোখ, মানে জাস্ট। তীক্ষ্ণ চোখ না হলে হ্যাঁ। কি করে অভিনয়টা কি করে মানুষ তাহলে করবে? অনির্বাণের চোখও তীক্ষ্ণ। দেখছো না the kind of Remember, character কি he কোনো is please choosing do. and he is doing, it's phenomenal. আচ্ছা, অ্যাটিটিউড না পার্সোনালিটি, কি কোনটাকে বাঁচবে? Personality. পার্সোনালিটি? পার্সোনালিটি। অ্যাটিটিউড নয় কেন? অ্যাটিটিউড তো পার্সোনালিটির পার্ট। হুম। ওকে, ক্যামেরা অফ থাকে তোমাদের মধ্যে কে বেশি ফানি? আমি জানি উত্তরটা বেশি তো। funny? হ্যাঁ, আমি বেশি কথা বলি। ফানি উনি, আজকেও তো এসে বলছিলাম, ও তখন হাসছে। ফানি উনি। না, আমার একটা ব্যাপার আছে, আমাকে অনেক লোকই যাদের সাথে আমি অ্যাকচুয়ালি খুব কম লোকের সাথে সামনে হ্যাঁ করতে হ্যাঁ পারি। হ্যাঁ।
সেই যে কজনের সাথে করতে পারি তারা আমাকে খুব ফানি পাবে, ফানি আর বাকি লোকেরা অনেকেই মনে করে আমি খুব, আমাকে অনেক জিজ্ঞেস করেছে তুমি খুব রাগী, হুম। মানে সেটাও ভয় ভয় জিজ্ঞেস করেছে। না, তুমি ভিতরে ভিতরে কিন্তু কনজারভেটিভ। কনজারভেটিভ, হ্যাঁ, সকলের সামনে কনজারভেটিভ তোমার পার্সোনাল জোনে আমি 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 রিজার্ভ বলতে পারি। রিজার্ভ। হ্যাঁ হ্যাঁ, রিজার্ভ। ইয়েস Reserved, ইয়েস, রাইট, আমি হোয়াট ইজ রিজার্ভ? introvert, হ্যাঁ, হ্যাঁ আমি নিজের মধ্যে থাকতে ভালোবাসি এবং আমি কি অ্যাকচুয়াল সেটা খুব হাত দেখো না কয়েকজনের, তোমার মানে পার্সোনাল জানে। জোনের বাইরে কেউ ঠিক। জানে না। একটা খুব রোমান্টিক সংলাপ যদি এখন তোমায় বলতে বলা হয়, কি বলবে? রোমান্টিক সংলাপ, কোনো আমার- ছবি, তোমার কোনো ছবি বা কোনো সিরিজের নয়, তোমার মনের। আমার বয়সে এসে আমার মনে হয় ভালো আছো এই কথাটাও রোমান্টিক হতে পারে শুধু। আর তোমার ক্ষেত্রে? বাড়ি ফিরেছো? ওয়াও, দুটোই ভীষণ ম্যাচিওর। কারণ আমার আমার মনে হয় আমার বাবা মা চলে যাওয়ার পর থেকে, এবং আমার মেয়েও এমন জায়গায় থাকে যেখানে সবসময় একটা টাইম ডিফারেন্স। জানতে চাওয়া। হ্যাঁ, এবং রেগুলারলি কাজ করলে আমরা, কেউ যদি আমাকে একটা মেসেজ করে যে বাড়ি ফিরেছিস বা প্যাক আপ হয়েছে, হ্যাঁ, আমার মনে হয় যে আমি তার জন্য যথেষ্ট। জীবন দিয়ে দিতে পারবো। তাই কারণ এটা কিন্তু কেয়ারিং একদম, ডায়ালগ হলো, মানে- কেয়ারিং ডায়ালগ। না না, এর মধ্যে দেখো রোমান্সটা অন্যভাবে রয়েছে। অনেক কিছু হ্যাঁ মিলে। হ্যাঁ, একদম তার মধ্যে একদম। affection না, তো আছেই। যত্নটা আমার মনে হয় ভালোবাসার সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিক। একটা মানুষকে আমি ভালোবাসি, সেটা মুখে বললাম ভালোবাসি, হ্যাঁ, তারপরে কিন্তু সে Actions আর moral. হ্যাঁ মরলো না বাঁচলো, সে বাড়ি ফিরলো না, খেলো না, কাজের লোক ডুব মারলো, কিছুই আমি জানি না। কিন্তু ধরো তুমি খেয়েছো কি না, আমি তোমায় জিজ্ঞেস করলাম বাবু খাইছো, খেয়েছো কিনা তো শুনলে আমার মাথা গরম হয়ে যায়, পাগলের মতো কাজে কাজে। এসে না, তুমি একটা না সময় জিজ্ঞেস খুব- করলে কি আমি একটা খেতাম সময় না? এটা খুব উঠেছিল। হ্যাঁ, তুমি না জিজ্ঞেস করলে কি আমি খাইছো? খেতাম না? নাটক। আচ্ছা, ঘোস্ট, ঘোস্ট দেখলে তুমি কি এড়িয়ে যাও নাকি রিয়াক্ট করো? দেখলে? ঘোস্ট মানে কেউ তোমাকে ঘোস্ট করছে বা তোমার কেউ ফলস মেসেজ করছে বা কিছু করছে, Avoid তুমি এন্টারটেইন করো না অ্যাভয়েড করো? না না, avoid। তুমি ব্লক। চরিত্রের ক্ষেত্রে চ্যালেঞ্জিং? আমার কোনো মাঝে মাঝে মাঝামাঝি আমার কিছু নেই। আমার নয় নয় এসপার, নয় কি বলে এসপার ওসপার। চরিত্রের ক্ষেত্রে চ্যালেঞ্জিং না রিলেটিভ? কি ধরনের চরিত্রকে আগে অ্যাকসেপ্ট করবে? চ্যালেঞ্জিং। আরেকটা কি বলেছিলে? রিলেটিভ। না, চ্যালেঞ্জিং। চ্যালেঞ্জিং। বিবি পায়রা নিয়ে কিছু বলো। বলো, আমি তো বলে দিয়েছি মধ্যখানে। বিবি পায়রার এক বিবি এখানে বসে আছেন, আর এক বিবি আছেন। পায়রাকে আপনারা এখনো জানেন না, তো এইটা দেখতে এবং আমাদের এই ছবির যে কাস্ট, আমি বিশেষ করে এটা বলতে চাই, যেমন আমি পাওলির সাথে আলাদা কাজ করেছি, ওর সাথে আলাদা কাজ করেছি, অনিন্দর সাথে আলাদা কাজ করেছি, মানে আমি মেইনলি যাদের সাথে আমার অঙ্কিতা যে আমার দিদি করেছে তার সাথে আলাদা কাজ করেছি, কিন্তু একসাথে কখনো কাজ করিনি। আর এরকম একটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে ক্রেজি, আর তাদের একসাথে যখন করে একটা ক্যাওসের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, সেটা কি হতে পারে সেটা দেখবার জন্যে আপনারা বিবি পায়রা দেখুন। হ্যাঁ, আর আমাদেরকে একসঙ্গে দেখার দেখার আপনাদের জন্য। খুবই ইচ্ছে, অনেক অনেক আপনারা কমেন্টে লেখেন, কমেন্ট বক্স থেকে বেরিয়ে একটু হলে গিয়ে আমাদের ছবিটা দেখুন, দেখলে আমাদের ভালো লাগবে, আর আপনারা দেখলে তাহলে আমরা আরো একসঙ্গে অনেক কাজ করতে পারবো, না দেখলে তো হবে না সেটা। টাটা বাই বাই। টাটা বাই বাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।